ছাত্র সংবাদ নামে শিবিরের একটি প্রকাশনা আছে, সেটার 2024-এর সংখ্যায় একটি পৃষ্ঠার স্ন্যাপশট আমাকে পাঠানো হয়েছিল, আংশিক স্ন্যাপশট, যেখানে আমি পড়ে হতভম্ব হয়ে গিয়েছিলাম। সেখানে লেখক বলছেন যে না বুঝে অনেক মুসলিম মুক্তিযুদ্ধে গিয়েছিল, আল্লাহ তাদের ক্ষমা করুক। মানে স্ট্রেট মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা। পরে আমি পুরো আর্টিকেলটা জোগাড় করলাম, পুরো কপিটা জোগাড় করলাম ম্যাগাজিনের, এবং সে আর্টিকেলটা লিখেছে আহমেদ আফগানি নামে একজন পরিচয়হীন লেখক। সেই আহমেদ আফগানির এই লেখাটি পড়ে পুরো লেখাটাতে, বিশেষ করে 4th অধ্যায়, মুক্তিযুদ্ধের বিরোধী লেখা, মুক্তিযোদ্ধারা কি করেছে না করেছে, ইসলামের রাজনীতির বিরুদ্ধে কাজ করেছে, মুসলমানদেরকে নিধন করেছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে চরম বিকৃতি করার উদ্দেশ্য কি? বিকৃতি করার উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সেন্টিমেন্টকে ধ্বংস করা। 1971 সালের আগে বাঙালি ফ্যাসিজম দরকার ছিল। ইসলামী উম্মার নামে ইসলামিক ফ্যাসিজমকে রোখার জন্য বাঙালি ফ্যাসিজম দরকার ছিল, এবং সেই বাঙালি ফ্যাসিজম খারাপ কিছু না। আমাদেরকে রক্ষা করার জন্য, সমস্ত বাঙালির এক থাকার জন্য বাঙালি ফ্যাসিজম দরকার ছিল। যখন বাঙালি হওয়ার কারণে, যেটা আমাদের জন্মগত পরিচয়, আমাদের রং, আমাদের বর্ণ, আমাদের সংস্কৃতি, সব কিছুকে রক্ষা করার জন্য বাঙালি ফ্যাসিজমের উত্থান দরকার ছিল। সেই বাঙালি ফ্যাসিজমকে হত্যা করে, ইসলামের নামে ইসলামকে ব্যবহার করে, বিকৃত ইসলামকে ব্যবহার করে আমাদেরকে নিধন করায় এবং পায়ের নিচে রাখাই ছিল পশ্চিম পাকিস্তানিদের পলিসি, যেটা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে 47 সালের পর থেকেই। বুঝেছিলেন বঙ্গবন্ধু, বুঝেছিলেন সোহরাওয়ার্দী, বুঝেছিলেন ভাসানী, বুঝেছিলেন শেরে বাংলা। তাই তাদের ইতিহাস পড়লে দেখবেন যে তারাও কিভাবে নিগৃহীত হয়েছিলেন। ইসলামে আসলে বর্তমান দিনে যে স্টেটহুড, এটা কোনো কনসেপ্ট নাই। মদিনা কোনো স্টেট ছিল না। বর্তমান যে রাষ্ট্রবিজ্ঞানে যে জাতি, পলিটিক্যাল এন্টিটি, পলিটিক্যাল নেশন, স্টেট, এই কনসেপ্টটা তখন ডেভেলপ করেনি। মদিনা চার্টার সম্পর্কে যেটা শুনেন আপনারা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মদিনা চার্টার নামে কোনো কিছু আমি কোরআনে পাইনি, কোনো সহিহ হাদিসেও পাইনি, খুঁজে পাবেন না আপনারা। তাই এই মুসলিম উম্মার বিষয় যেটা, সেটা আপনি বলতে পারেন যে সমস্ত মানুষ যারা মুসলিম, তারা তাদের ভালো কাজের মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠতা প্রমাণ করবে। কিন্তু মুসলমানদের ব্যাপারে যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা নিয়ে বহু ইসলামিক জুরিসপ্রুডেন্স লেখা হয়েছে, সেগুলি নিয়ে আপনাদেরকে আমি লেকচার দিয়েছি। দারুল সালাম, দারুল হার্ব, অনেক কিছু, কিন্তু সেগুলি পরবর্তীতে ডেভেলপ করেছে বিভিন্নভাবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই যে নেশনহুডের যে কনসেপ্ট, সেটা ছিল না। পলিটিক্যাল যে বর্তমান যেটা আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন দেশ বিভাজন, এটা ছিল না। তাই জাতির পিতা যখন বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেটার সাথে জাতির পিতা, বাঙালিদের জাতির পিতার কোনো সংঘর্ষ প্রশ্ন উঠতে পারে না। একটা হচ্ছে আমাদের বাঙালি জাতি হিসাবে আমাদের একটি অভয়ারণ্য, আমাদের একটি পলিটিক্যাল স্টেটহুড, আরেকটা হচ্ছে মুসলিম অ্যাজ এ কমিউনিটি, এবং সেটারও আবার অনেক রকম আলোচনা আছে। মুসলিমের মেজরিটি হলে কি হবে, মাইনরিটি কি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয় আছে। মুসলমানরা পৃথিবীতে নির্যাতিত হয়েছে, হচ্ছে, কিন্তু সেটার সাথে 1971 ঘোরালে চলবে না। বরঞ্চ 1971-এ হিন্দুদেরকে নিধন করা হয়েছে শুধুমাত্র হিন্দু হিসেবে, এবং সেটাকে জিহাদ হিসেবে ঘোষণা করা হয়েছিল
বা পশ্চিম পাকিস্তানি সরকারের পক্ষ থেকে, এবং হিন্দুদেরকে নিধন করা হয়েছে। সেটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হিন্দু নিধন, জেনোসাইড। আমাদের বাঙালিদেরকে নিধন করা হয়েছিল, কারণ বঙ্গবন্ধু বলেছিলেন এই যারা অমুসলিম এমনকি অবাঙালি তাদেরকে রক্ষা করা আমাদের বাঙালিদের কর্তব্য। সেটা বঙ্গবন্ধুর ৭১-এর ভাষণে স্পষ্ট, ৭ই মার্চের ভাষণে। মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। তাই আমাদেরকে নিধন করা হচ্ছিল, বলা হচ্ছিল আমরা ইসলামের বিরুদ্ধে যাচ্ছি, আমরা আধা মুসলিম, আমরা হিন্দু হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। সেগুলোকে বিকৃতভাবে প্রকাশ করেছে এই লেখায়। যখন সেই মার্চের কালো রাতে আমাদের উপরে গুলি চালানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা উল্লেখ করে যে এক রাতে, সেই ২৫শে মার্চের কালো রাতেই আমাদের ঢাকায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। আমি নিজের চোখে ৪.৫ বছর বয়সে বেশ কয়েকটা লাশ দেখেছিলাম, গুলির শব্দ শুনেছি। তখন আর ওদের সাথে থাকা সম্ভব ছিল না। এরপর নিধন তারা কন্টিনিউ করে, কিছুটা স্থিমিত হয়, আবার নিধন শুরু হয় জুলাই অগাস্টের দিক থেকে। এই বাঙালিদেরকে নিধন যখন চালানো শুরু হয়, তারপরও ওদের সাথে থাকা সবচাইতে বড় জাতির সাথে বেঈমানি। বঙ্গবন্ধু সর্বশেষ চেষ্টাটি করেছিলেন যাতে করে মুসলিম হিসেবে পাশে থাকা যায়। তারা মাল্টিনেশনাল কনসেপ্ট, মাল্টিকালচারাল কনসেপ্ট মেনে নেয়। মুসলিম হতে হলে আমাদেরকে আমাদের বাঙালি সত্তা ভুলতে হবে না, কিন্তু তারা আমাদের বাঙালি সত্তাকে হত্যা করছিল। তাই সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, যখন আমাদের মাদেরকে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছিল, শিশুর লাশ বায়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছিল, যেগুলোর ইন্টারন্যাশনাল নিউজ পেপারে ভুরি ভুরি প্রমাণ আছে। কাদের সিদ্দিকের ভূয়সী প্রশংসা করছিল পশ্চিমা মিডিয়া, বিশেষ করে নিউজ পেপারগুলো। যখন পশ্চিমা পলিসি ছিল আমাদের স্বাধীনতা বিরোধী কতক্ষণ পর্যন্ত। তাই এরপরেও তাদের সাথে থাকা সবচাইতে বড় জাতির সাথে বেমানে, যেটা এই জামাত করেছিল স্পষ্টত আল বদর রাজাকারদের সহায়তা করে। কন্টিনিউয়াসলি পাকিস্তান ওই দুঃশাসকদের পাশে থেকে বঙ্গবন্ধু সেই নির্বাচনকে বাতিল করে বিভিন্ন জায়গায় বাই ইলেকশনে দেওয়ার কথা প্রেশার দিয়ে, আমাদেরকে ইন্টালেকচুয়ালদেরকে হত্যা করে, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, কমিউনিজম, এই সকল মিথ্যাচার প্রচার করে সেই জামাত মুখ লুকিয়ে প্রচার করেই চলেছে। তাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা আপনাকে স্পষ্ট বলবে না সে জামাতি, কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলবে না, ধীরে ধীরে নিজেকে প্রকাশ করবে। তাদের যারা সমন্বয়কারী, তারা ধীরে ধীরে নিজেদেরকে প্রকাশ করেছে, আরও আছে। তাদের যারা লেখক, গবেষক, সব একই রকম। এই আহমেদ আফগানি ব্যতিক্রম নয়, এর সম্বন্ধে কিছুই পাবেন না। এর সম্বন্ধে খুঁজতে গিয়ে আপনি পাবেন এই আহমেদ আফগানি। আফগানি নামটা বুঝতেই তো পারছেন, তালেবানি গন্ধ পাচ্ছেন না? যেমন মামুন হকের বাপের সঙ্গে গন্ধ ছিল আফগানির, কারণ সে আফগানি গিয়েছিল। ওরা ওখান থেকে ব্রেইন ওয়াশড, নাম রেখেছে আফগানি, ওই আজহারি আফগানি। তার সম্বন্ধে কিছুই জানবেন না। তার আবার একটি বই বঙ্গ কথা বেরিয়েছে, প্রকাশনীকে লক্ষ্য করুন। এর এই লেখাগুলি সিরিজ আকারে প্রকাশ করেছে এই শিবির।
শিবিরের প্রত্যেকটা পত্রিকা যেখানে পাবেন, যেই প্রকাশনীতে পাবেন, স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকলে আপনি যদি বিএনপি হন, আওয়ামী লীগ হন, যেই হন, এদেরকে রোখা আপনাদের কর্তব্য। আর এই সকল নামবিহীন লেখকরা যখন বিভিন্ন রেফারেন্স টানে না, ফুটনোট দেয় না, কয়েকটা লাস্টে কয়েকটা নাম দিয়ে দেয়, ফুটনোট দেয় না, কোথা থেকে কি নিয়েছে। কারণ কি জানেন, নিজের কথা অন্য রেফারেন্স গুলিয়ে তারা প্রকাশ করে। স্বাধীনতা বিরোধী শয়তান, পাকিস্তানের জারজ সন্তান। বঙ্গবন্ধু ইসলামের জন্য যা করেছে আমি বলবো বেশি করে ফেলেছিলেন। উনি ওআইসিতে মেম্বার করেছিলেন আমাদেরকে, কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তিতে আমাদের তো মুসলিম দেশ হিসেবে পরিচিত আমরা হতে চাই না। আমরা বলতে চাই ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। যারা ধর্ম করে না তারাও থাকবে, যারা ধর্ম পালন করে তারাও থাকবে। ইসলাম বিরোধী কোনো কাজ করা হবে না পলিসি, ন্যাশনাল পলিসি হিসাবে। অন্য ধর্মের বিরুদ্ধে কোনো ন্যাশনাল পলিসি হিসেবে কোনো কাজ করা হবে না, যাতে করে অন্য ধর্মের মানুষের ব্যক্তিগতভাবে ধর্ম পালন করা অসম্ভব হয়। সিম্পল। কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারবে না। এটা সেকুলার, গণতান্ত্রিক বাংলাদেশ, এটাই আমাদের স্বপ্ন। ইসলাম ইসলাম করে, ইসলাম খতরে মে হ্যায়, এসব কথাবার্তা বলে আমাদের বাঙালি পরিচয়কে হত্যা করা যাবে না। জামাতিরা তাই 1971 সালে তাদের নেতাদের দোষ দেখে না। তারা এখনো গোপনে প্রচার করে। এই ম্যাগাজিনগুলো যেন প্রচারিত না হয়, কোনো প্রকাশনী যেন প্রচার না করে, এই সকল প্রকাশনীকে মোকাবেলা করুন। 1971-এর আগে প্রফেসর নাসিম একটি সার্ভে করেছিলেন, সেটা আপনারা খুঁজে নিয়েন। দেখা গেছে আমাদের এপারের পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে ইন্টেলেকচুয়ালরা ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে ছিলেন বেশি, এবং ওপারে অর্থাৎ পশ্চিম পাকিস্তানের ইন্টেলেকচুয়ালরা ইসলামপন্থী ছিলেন বেশি। এটার মূল কারণ হচ্ছে পূর্ব পাকিস্তানকে হাতের মুঠোয় রাখতে হলে ইসলামকে ব্যবহার করতে হচ্ছিল, আর আমাদের এখানে আমরা সবাই একসাথে থাকতে হলে আমাদেরকে সেকুলারিজম অনুসরণ করতে হচ্ছিল। ধর্ম ছিল আমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের এপারে অর্থাৎ পূর্ব পাকিস্তানে তখন সিগনিফিক্যান্ট হিন্দু ছিল, সিগনিফিক্যান্ট নাম্বার হিন্দু ছিল, তাই আমাদেরকে একসাথে থাকতে হলে সেকুলারিজম ছাড়া উপায় ছিল না। আমাদের বাঙালিত্বকে সামনে নিয়ে সমস্ত বাংলার ডেভেলপের জন্য অবশ্যই সেকুলারিজম পলিসি অনুসরণ করা দরকার ছিল। কিন্তু ওদের ওখানে হিন্দু একেবারে নাই বললেই চলে তখনও, তাই ওরা এরকম পলিসি নিতে পারে, যেমন সৌদি আরব নিতে পারে। ইনক্লুসিভ পলিসি দরকার নাই। পশ্চিম পাকিস্তানরা বলতেই পারে সব বিষয়ে হিন্দুকে ইগনোর করে আমরা ইচ্ছে মতো ইসলামকে পলিটিসাইজ করতে পারি, সব বিষয়ে বিসমিল্লাহ বলে শুরু করব, আর কোনো ধর্মের পাত্তা না দিলেও চলবে। কিন্তু আমাদের এখানে সেটা সম্ভব ছিল না, উচিত ছিল না, যেহেতু সিগনিফিক্যান্ট নাম্বার হিন্দু বা মুসলিম ছিল, এখনো আছে। আমরা তাই সেকুলারিস্ট রাজনীতি ফলো করতে হবে। পশ্চিমা বিশ্বে বিভিন্ন দেশ থেকে মানুষ যখন আসা শুরু করেছে তখন তারা মাল্টিকালচারালিজমের দিকে ঝুঁকেছে, খ্রিশ্চানিটির পিছনে হেঁটেছে। আদারওয়াইজ একটা দেশকে ডেভেলপ করা যায় না। আপনি দেশের একটি সিগনিফিক্যান্ট নাম্বার অফ পপুলেশনকে ইগনোর করলে হবে না। তাই স্বাধীনতার পর আমাদের বাংলাদেশে এই সেকুলারিস্ট পলিসি হাতে নেওয়া হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, এবং সেই ডিভাইডেড রুলে তারা যেমন ধরুন জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা অল ইনক্লুসিভ হওয়ার জন্য, সবাইকে একসাথে নিয়ে পড়াশোনা একসাথে নিয়ে এগোনোর জন্য মুসলিম ব্যবহার নামটির পরিচয়টির অপব্যবহার বন্ধ করার জন্য কাজ শুরু করেছিলাম। এই কাজ শুরু স্বাধীনতার পরে নয়, অনেক আগেই হয়েছিল। যেমন সোহরাওয়ার্দী উনি মুসলিম লীগের মুসলিম শব্দটা সরিয়ে দেওয়ার পক্ষে ছিলেন, কারণ দেশ বিভাজনের পরে এটার আর ব্যবহার প্রয়োজনীয়তা ছিল না। তাই মুসলিম পরিচয়টার ব্যবহারটা সুপারফ্লুয়াস হয়ে যায় 37 সালের দেশ বিভাজনের পরে। ঠিক একইভাবে আমাদের বাঙালি ফ্যাসিজমের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় 72-এর পরে, সুপারফ্লুয়াস হয়ে যায় বিষয়টা।
পলিটিক্স নিয়ে আসলে আমাদের মোল্লা মৌলবীরা পড়াশোনা করে না, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পড়াশোনা করে না, জানেও না, ইন্টারন্যাশনাল লিগ্যাল নর্মস কীভাবে কাজ করে এগুলো তারা জানে না। এই জন্য তারা মাঠে ময়দানে যেসব বক্তব্য দেয় সেগুলো অধিকাংশ মূর্খদেরকে আন্দোলিত করে। আর দেশে যেহেতু অধিকাংশ মানুষই পড়াশোনা করে না, জানে না, ইনফর্ম না, তাই তারা সহজেই সোয়েড হয়ে যায়।